ওখানে গিয়ে কি হয়েছিল তোদের, কখন ডাকলো, কি বলে ডাকলো? এমনিতে তো বলেছে নিশ্চয়, কি বলেছে? রাত 2টোর সময় ওদেরকে ডেকে বলছে বড়বাবু রাস্তায় দাঁড়ায় রয়েছে, খালি আধার কার্ড নিয়ে আসছে। তা আমরা ওদের কাছে আধার কার্ড নিয়ে রাস্তায় গেলাম, যে এবার মনে করো ওখান থেকে আমাদের পাক্কা 1.5 ঘন্টা ওখানে বসে রেখে দিয়ে তারপরে গাড়িতে চলবে, বাসে, পুলিশ বাস। ওখান থেকে নিয়ে গিয়ে বিএমসি অফিসে রাখলে কিছু আর বলছে না, খালি মনে করে এরকম গালাগালি দিচ্ছে পুলিশটা। মানে মিউনিসিপাল কর্পোরেশনের হ্যাঁ, অফিস। ওখান থেকে ওরা 7 দিন এরকম করে ডকুমেন্টস দিয়ে যাচ্ছি, দেখছে মানে সমস্ত দেখাচ্ছি জিনিসপত্র, তাও মানছে না ওরা। এর মধ্যে খাবার দাবার বা পানি এটা সব দিয়েছে? হ্যাঁ, মানে এগুলো যেরকম দেওয়ার দরকার ছিল দিয়েছে ঠিকঠাক? দুবেলা করে দিয়েছে, কলকাতা সকাল 9টায় আর রাত 9টায়। আচ্ছা, আর এর মধ্যে আর খাবার দাবার দিইনি? আর যেসব ডকুমেন্ট দিয়েছে সব ছেড়ে ফেলে দিয়েছে? হ্যাঁ, আমার 3টে লেগেছে, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, ভোটার আইডেন্টি কার্ড, এই 3টেই। তোর কাছে যে মোবাইল ছিল, টাকা পয়সা ছিল, সেগুলো? হ্যাঁ, সেগুলোও নিয়ে নিয়েছে, মোবাইল, আধার কে কার্ড। নিয়ে নিয়েছে? বিএসএফ ওই প্লেনে তোলার সময় বিএসএফ ছিল। কোথায় অ্যারেস্ট হয়েছিল? কোথায়? পুনাই। ওখানে কি করতে? ওখানে ছিলাম না তো, ওখানে তো আমাদের নিয়ে যাওয়া হলো। আচ্ছা, এমনি কোথায় কর্মস্থানে গিয়েছিলেন? কোথায়? মুম্বাই। মুম্বাই কি কাজ করতে? প্লাস্টার কাজ করে, মানে সেন্টারিং। সেন্টারিং রাজমিস্ত্রি কাজ করতে। তোমার কাছে কোনো ডকুমেন্টস ছিল না যে ইন্ডিয়ান সিটিজেন হিসেবে? হ্যাঁ, এ টু জেড ডকুমেন্টস ছিল। কি কি ছিল? আমার কাছে আধার কার্ড ছিল, জন্ম সার্টিফিকেট ছিল, তারপর ভোটার আইডেন্টি কার্ড ছিল, আর পেন কার্ড ছিল। প্যান কার্ড ছিল। আর বাড়িতে সবকিছু নিয়ে হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, লোকেশন, বড়বাবু থানা। ওগুলো দেখানোর পরে তোনারা কি বলছিলেন? এখন কিছু বলছে না, বলে ভেরিফিকেশন করবো, তারপরে তো ডকুমেন্টস কিছু দিয়েছেন? হবে ওই 4টে জিনিস রেখে দিয়েছে, ফোন টোন সব, আমার যে ভোটের ছবি, আধার কার্ড। ওগুলো দেয়নি তো? জি না। ওগুলো দেয়নি? না। কি বললো? বললো এগুলো তোরা ইন্ডিয়ান সিটিজেন না? না, ওইভাবে বলিনি, ওইসব এক জায়গায় রেখে দিয়ে আমাদের ওইভাবে প্লেনে হাত বেঁধে এরকম ভাবে এই পাশে নিয়ে আসলে, বললে দমদমে নিয়ে যাবো, দমদমে তো নিয়ে যায়নি। কোথায় নিয়ে গেছিল? হ্যাঁ, বাগডোগরা। যখন আপত্তি জানাচ্ছিলিস যে ওটা জলপাইগুড়ি, তাই না? হ্যাঁ। সঙ্গে কে ছিল তোমার? তুমি একাই ছিলে? না, আমার স্ত্রী ছিল। নাম কি? তাসলিমা মন্ডল। তার উপরে কোনো টর্চার হয়েছে? জি না। বলছে তোমার ওখান থেকে নিয়ে এসে কোথায় নিয়ে গেল? মানে বাগডোব বা ওই যে হ্যাঁ, বাগডোগরা। ওখান থেকে কোথায় নিয়ে গেছিল? ওখান করে প্লেন থেকে নামানোর পরে বিএসএফ এর এরকম বাসে নিয়ে গিয়ে আমাদের মনে করো, হ্যাঁ, উত্তর দিনাজপুরি বর্ডারে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে কি বললো? ছেড়ে দিয়ে বললো বাংলাদেশে চলে যাচ্ছে। তার আগে হলো গেছে আমার মারির হুমকি দিয়েছে, বন্দুক, মানে এখানে বন্দুক ঠেকে বলেছে গুলি করে দেবো, পা বেঁধে নদীতে ফেলে দেবো, এসব বলা হয়েছে। তা তুমি কিছু মানে বলোনি যে আমি বাগদা থানা বা ইন্ডিয়ায় বসবাস করি? ওই কথা বলেছি বলেই তো এটা বেশি হয়েছে আমার। মারধর বেশি করেছে? মানে বন্দুক টন্দুক ধরেছে, হাত পা বেঁধে ফেলে দেবে। তুমি বাংলাদেশ চলে গিয়েছিলে? বাংলাদেশে যাইনি, 0 পয়েন্টে ছিলাম। 0 পয়েন্টে? বাংলাদেশে ইন্ডিয়ার যে আল থাকে ওই আলের পর। ওখানে থাকার পর কি হলো? কতদিন ছিলে বা কত সময়? 2 দিন ছিলাম। মানে ওই 0 পয়েন্টে? হ্যাঁ। 0 পয়েন্টে 2 দিন? হ্যাঁ। তো তুমি কিভাবে যোগাযোগটা করলে? পাবলিক যাচ্ছিল একটা মাঠে, ওর বললাম, বলার পর আব্বার কাছে ফোন দিলাম। আব্বা এবারে মনে করে যে ডকুমেন্টস দিল, জিজ্ঞাসা করে নিয়ে আসলো বিডিআর, নিয়ে এসে সব এরকম দিল। তারপর ওই পাশে এবারে এই পাশে যে বিএসএফ এর বড়বাবু থাকে, তার হাতে চিঠি দেয় যে আমরা ইন্ডিয়ান নাগরিক বলে। তুমি ওখানে বিডিআর এর কাছে গিয়েছিলে না? বিডিআর তোমাকে অ্যারেস্ট করেছিল? বিডিআর অ্যারেস্ট করেছিল, 0 পয়েন্টেই রেখেছিল। বিডিআর 0 পয়েন্টে রেখেছিল? হ্যাঁ। বিডিআর প্রথমে ক্যাম্পে নিয়ে গিয়েছিল? ক্যাম্পে নিয়ে যায়নি, ডাইরেক্ট গেটে, মানে ডাইরেক্ট 0 পয়েন্টে রেখেছিল। 25 জনের ভিতরে 25 জন বাড়ি কোথায়? বাংলাদেশে 23 জন, আর ওদের তো পুরো থানায় তুলে দিয়েছে, আর আমাদের তো পাচ্ছে না, 20 বছরের জেল হবে বলছে ওই পাশে গিলি। ওই জন্য আমাদের খোঁজবাগ করে দিয়েছে। মানে ওখান থেকে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে?
আমাদের বড়বাবু, তারপর মিডিয়ায় হাইলাইট করে দিল না, হুম। আমাদের গপ্পা মামা ছিল মেম্বার, তাদের সহযোগিতাটা বেশি পেয়েছে তাই তো? কলম পত্রিকায় খবর বেরিয়েছে। কলম পত্রিকায় এসেছিল তো, হ্যাঁ কলম সাংবাদিক পত্রিকা- এসেছিলেন, চেনেন তারা? হ্যাঁ এই তো কই দেখেন। এই যে কলম পত্রিকা। এনার সহযোগিতা আচ্ছা, আপনি কিভাবে খবর পেলেন? হ্যাঁ, ওরা তো এখানকার মেম্বার খবর দিয়েছিল, আব্দুল গফর মন্ডল। খুব এখানে স্থানীয় মানুষ এবং খুব জনপ্রতিনিধি হিসেবে জনপ্রিয়। তার কাছ থেকে প্রথম শুনি আমরা, তারপরে এখানে এসে সরেজমিনে বিষয়টি দেখে তদন্ত করে এদের কাছ থেকে জেনে তারপর পরপর ধাপে ধাপে আরও বিষয়গুলো স্পষ্ট হলো। তারপরে এমপি মমতা ঠাকুর এসেছিলেন, তিনিও এসে এদের সঙ্গে বিষয়গুলো জেনেছেন, কি হলো না হলো। ওর স্ত্রী ছিলেন তাসলিমা, তার কাছ থেকেও জানলেন। তাসলিমাকে তো মমতা ঠাকুর একেবারে এরকম জড়িয়ে ধরলেন। তো সব মিলিয়ে ওরা বললেন যে এটা খুবই নিন্দনীয়, কারণ এদের তাহলে নামাজের জন্য আর আর্থিক সহায়তা